বিয়ের আসর থেকে নিজের ছোট বোনকে নিয়ে পালিয়ে এসেছি। আজ আমাকে পালাতেই হতো। যে করে হোক এই বিয়ে নামক যন্ত্রণা থেকে মুক্তি পেতে হবে, না হলে পুরো জীবনটা তেজপাতা হয়ে যাবে। অনরা বিয়ের পিঁড়ি থেকে প্রেমিকাকে নিয়ে পালায়, আর আমার ফুটো কপাল, আমি নিজের বোনকে নিয়েই পালিয়েছি। এতে কোনো আফসোস নেই। যেখানে নিজে বিয়ে করব না সেখানে বোনকে কিভাবে বিয়ে দিব? এই রোজা থাকতে অন্তত সেটা কখনো হবে না। যেখানে যাব সেখানে দুজন একসাথেই যাব। হুম। উফ আপু, আমি আর দৌড়াতে পারছি না। এবার তো থাম। ফায়জা আমার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে কোমরে 2 হাত রেখে হাঁপাতে লাগলো। বেচারি একে তো ভারী লেহেঙ্গা পরে আছে, তার ওপর তার পাল্লায় পড়ে এত দূর রাস্তা দৌড়ে এলো, ফলে নাজেহাল অবস্থা হয়েছে। আমি এসবে পাত্তা না দিয়ে কটমট করে তাকালাম। এই, তোকে এত সাজতে কে বলেছিল? হ্যাঁ, খুব শখ না বিয়ে করার? দেখ এখন কেমন লাগে। যদি জানতাম তুই আমাকে নিয়ে পালাবি তাহলে তোর থেকে 10 হাত দূরে না 100 হাত দূরে থাকতাম। তোর জন্য একটা হ্যান্ডসাম চকলেট বয়কে মিস করলাম আমি। ইস, আমার কিউট হবু জামাইটা এখন কি করছে আল্লাহ জানে। এই, কি বিড়বিড় করছিস? যা বলার জোরে বল। না আসলে মানে তোর ইয়ে পরে করিস, এখন এখান থেকে চল। এত রাতে কোথায় যাব? কেন, তোর শ্বশুরবাড়ি? ওখানে যাওয়ার জন্যই তো এত আটা ময়দা মেখেছিস। আমি তো সেখানে যেতে চেয়েছিলাম, কিন্তু কে জানতো তুই আমাকে রাস্তায় নিয়ে আসবি। ওই, তুই আবার বিড়বিড় করছিস মানে? না মানে ভাবছি কোথায় যাব। তোর এই ছোট্ট মাথায় এত চাপ নিতে হবে না, আমি আছি তো, চল। হ, এইটাই তো আমার জীবনের যত জ্বালা। কি বললি তুই? কই কিছু না তো, চল। অতঃপর 2 বোন হাঁটা ধরলাম অচেনা অজানা এক নামহীন গন্তব্যের উদ্দেশ্যে। আপনাদের আসল ঘটনাটা খুলে বলা যাক, যে আমাদের সাথে কি হয়েছে। আমি হলাম রোজা আহমেদ এবং আমার বোন ফায়জা আহমেদ, মিস্টার জুবায়ের আহমেদ ও মিসেস রাজিয়া আহমেদের মেয়ে। অনার্স প্রথম বর্ষের ছাত্রী আমি এবং ফায়জা সবে ইন্টার ফার্স্ট ইয়ারে। ও আমার থেকে 2 বছরের ছোট। আমরা বোন কম, বান্ধবী বেশি। লোকে বলে বড় বোন মানেই শান্তশিষ্ট, নম্রভদ্র, লক্ষ্মী টাইপের মেয়ে। কিন্তু আমার মা বাবার মতে আমার মতো বাচাল, ছটফটে, ঘাড়তেরা, পাগল, রাগী, বদমেজাজি মেয়ে আর দুটো নেই। ফায়জাও কম না, কিন্তু আমার মতো না। ও যা করে ভেবেচিন্তে করে, আর আমি করার পর ভাবি। ওরে যদি কেউ 10টা শোনায় তাহলে ও একটা শোনায়, কিন্তু আমি তার উল্টো। আমাকে কেউ 10টা শোনালে তাকে আমি 100টা শুনিয়ে দেই। হ্যাঁ ভাই, এটাই আমি। যাই হোক, গল্পে আসা যাক। প্রতিদিন কার মতো গতকালও ভার্সিটিতে গিয়েছিলাম এবং ফায়জা কলেজে গিয়েছিল। দুইজনে বাড়িতে ফেরার পর মা বাবাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছিল। ডাইনিং রুমে প্রবেশ করতেই দেখলাম বড় মামু, মেজ মামু ও ছোট মামু এসেছে। মামাদের দেখে অবাক হলাম না, কারণ 3 ভাইয়ের আদরের একমাত্র বোন হচ্ছে আমাদের মা। তাই মাঝে মধ্যেই কেউ না কেউ আসতে থাকে। আমাদের দাদার গোষ্ঠীর মধ্যে শুধু বাবা মানে দাদা দাদির একমাত্র ছেলে বাবা। আমার বয়স যখন 10 বছর ছিল তখন দাদা আমাদেরকে ছেড়ে চলে যায় এবং তার কয়েক বছর পর দাদিও মারা যায়। দাদার ছোটোখাটো একটা ব্যবসা ছিল, সেটার হাল ধরেই আজ বাবা একজন সফল ব্যবসায়ী। এই সব আকাশ পাতাল ভাবনা একদিকে রেখে মামুদের সাথে কুশল বিনিময় করে মা বাবাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, তোমাদের চিন্তিত দেখাচ্ছে কেন। অতঃপর মা বাবা যা বলল সেটা শোনার জন্য আমি আর ফায়জা একদমই প্রস্তুত ছিলাম না। সকালবেলা বাড়ি থেকে যাওয়ার পর কই থেকে মির্জা পরিবারের পুরো সদস্য আমাদের এখানে এসে হাজির হন। শুধু হাজির না, সাথে করে বিয়ের প্রস্তাবও নিয়ে এসেছিলেন। তাদের বাড়ির মেজ ছেলে নাকি ফায়জাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে। এটা যে সে ভালোবাসা নয়, একেবারে ভয়ঙ্কর রকমের ভালোবাসা। তাই তো আগামীকালই ফায়জাকে তাদের বাড়ির বউ করে নিয়ে যেতে চান। সব কিছু শুনে মাথা ভনভন করলো। মানে কি ভাই? দেখলাম না, জানলাম না, হুট করে কেউ এসে তাদের বাড়ির বউ করে নিয়ে যেতে চাইবে।
আর সেখানে আমরা রাজি হব? অসম্ভব ব্যাপার। আমি এক প্রকার চিৎকার করে উঠি, অসম্ভব, এই বিয়ে কিছুতেই হবে না। কেন মামুনি? ছেলেটা তো ভালোই এবং বেশ বড়লোক পরিবারের থেকে বিলং করছে। এই শহরের নামকরা ফ্যামিলি থেকে বিয়ের প্রস্তাব এসেছে। ছেলেটাও দেখতে মাশাআল্লাহ, সেও একজন বড় বিজনেসম্যান। হ্যাঁ মানছি বিয়েটা একটু তাড়াহুড়োতে হবে, কিন্তু এমন প্রস্তাব কি আর আসবে বলো? ছোট মামুর কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল। আমি কিছু বলতে যাব ঠিক তখনই আমাদের মা গদগদ হইয়া বলে ওঠে, তোর ছোট মাম্মু একদম ঠিক বলেছে। আমার তো ছেলেটাকে প্রথম দেখাতেই পছন্দ হয়েছে। টেবিলের উপর থেকে একটা ছবি তুলে নিয়ে, এই দেখ রোজা, ছেলেটাকে কত সুন্দর, রূপ ধুয়ে পানি খাও তোমরা। ওই মির্জা পরিবারের টাকার সাথে সাথে রাস্তায় যে গুন্ডাগাড়ি করার স্বভাব রয়েছে সেটা কি ভুলে গেলে? হ্যাঁ, ওই বড়লোক পরিবারের ছেলেরা রাস্তায় রাস্তায় গুন্ডামি মারধর করে বেড়ায়, আর ওই পরিবারে আমার বোনকে বিয়ে দিব? কখনো না। আহা মামনি, তুই ভুল বুঝছিস। তারা খারাপ না, ভালো কাজ করতে গেলে এমন হাজারটা শত্রু তৈরি হয়, আর তারা যথেষ্ট স্বনামধন্য, তাই তাদের 2-4টা শত্রু থাকা স্বাভাবিক। ছেলেটার চাচা এলাকার মন্ত্রী, রাজনীতিতে টুকটাক ঝামেলা থাকবেই। মামুদের কথা শুনে মনে হচ্ছে এরা আমার মামু না, এই গুন্ডা পরিবারের ছেলেদের মামু। তারা কি এমন করলো বা বলল যে মামারা সবাই রাজি হয়ে গেল এবং মাও? কিন্তু এইটুকু বুঝলাম, পানি অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে। এখন এটাকে থামানোর একটাই উপায় রয়েছে, বাবা। হ্যাঁ, একমাত্র বাবাই পারবে এই বিয়েটা আটকাতে। আমি তাড়াতাড়ি বাবার পাশে গিয়ে বসে পড়লাম। অতঃপর বাবার হাত ছাকিয়ে একটু ন্যাকামো গলায় আওড়ানোর চেষ্টা করলাম, বাবা, ও বাবা, মা মামুরা কী সব বলছে দেখো। ফায়জার সবে কলেজে উঠেছে, তার মধ্যেই ওরে বিয়ে দিয়ে দিবা? তোমরা তো জানো আমি ওকে কতটা ভালোবাসি। ওরে ছাড়া আমি একদিনও কোথাও থাকতে পারি না। সেখানে সারা জীবন দূরে থাকবো? এই ফায়জা, তুই কিছু বল না। কথা বলার মাঝে ছোট বোনের দিকে তাকালাম, এইটা ভেবে যে ও যেন আমার কথার সাথে তাল মিলিয়ে বাবাকে বোঝায়। কিন্তু ওই গাথি হাঁ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে হাতে থাকা ছবির দিকে। তাকে দেখে মনে হচ্ছে নিশ্চয়ই ক্রাশ খেয়েছে। ইস, ইচ্ছে করছে ওই ছবি জুস করে তাকে খাইয়ে দিই। এই গাধিটা সুন্দর কোনো ছেলে দেখলেই ক্রাশ খেয়ে বসে থাকে। রাগে গজগজ করতে করতে বাবার কাছ থেকে উঠে ফায়জার সামনে দাঁড়িয়ে খপ করে ছবি কেড়ে নিয়ে টুকরো টুকরো করে ফেললাম। অতঃপর দাঁতে দাঁত চেপে নিচু স্বরে বকা দিলাম, শালি, তোর জন্য আমি বকবক করে যাচ্ছি, আর তুই ওই শালার ছবি দেখছিস? চোখ কিন্তু একদম তুলে নিব তোর। বেয়াদব মেয়ে, রোজা খবরদার, ফায়জাকে একদম বকবি না। ও তোর মতো না, ভেবে চিনতে কোনো কাজ করবে না। কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা তোর বোঝার জ্ঞান না থাকলেও ফায়জার সেটা আছে। তাই একদম নিজের সিদ্ধান্ত ওর ওপর চাপিয়ে দিবি না। কথার মাঝে মা থমকে ওঠে, আমিও কম না। কোমরে 2 হাত রেখে ভ্রু কুচকে শুধালাম, তোমাদের লজ্জা করে না? বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে বিয়ে দিতে চাও? ফায়জার বিয়ের কথা শোনার পরই আমি তাদের সাপ সাপ জানিয়ে দিয়েছি, বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে বিয়ে দিব না। ভেবেছিলাম এটা শোনার পর হয়তো তারা বিয়েতে না করে দিবে, কিন্তু তারা জানায় আমাদের বাড়ির 2 মেয়েকে তাদের বাড়ির বউ করতে কোনো সমস্যা নেই। বাবার কথা শুনে পুরো পৃথিবী ঘুরে উঠল। নিজেকে সামলাতে না পেরে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, তো তারপর কি বলেছ? তোর বাবা কিছু বলার আগেই তাদের বাড়ির বড় ছেলে বলে ওঠে, আমরা যদি এই বিয়েতে রাজি না হই তাহলে তোদের 2 বোনকে তুলে নিয়ে গিয়ে তার 2 ভাইয়ের সাথে বিয়ে দিবে এবং তোর বাবার বিজনেসটাও শেষ করে দিয়ে আমাদের পথে বসাবে। ওই পরিবারের বড় ছেলের ব্যাপারে আজ পর্যন্ত যা যা শুনেছি তার উপর ভিত্তি করে আমরা তার মুখের উপর কিছু বলার সাহস পাইনি। তাই বলতে পারিস এক প্রকার বাধ্য হয়ে এই বিয়েতে মত দিয়েছি।
মায়ের কথা শুনে যতটা না অবাক হয়েছি তার চেয়ে বেশি রাগে শরীর জ্বলে যাচ্ছে। ওই মির্জা পরিবারের বড় ছেলের কত বড় সাহস আমাদের বাড়িতে এসে আমারই মা বাবাকে থ্রেট দিয়ে গিয়েছে। সিরিয়াসলি? ওই সময় যদি থাকতাম তাহলে টের পেত এই রোজা কী জিনিস। নিজের রাগকে কোনো মতো শান্ত করে সবাইকে পরিষ্কার করে বলে দিই, এই বিয়ে করা তো দূরে থাক, ওই পরিবারের মুখও দেখতে চায় না। যেখানে রোজা যাবে না সেখানে তার বোনকেও যেতে দিবে না। এর জন্য যা করা লাগে সেটাই করব। এই বলে ওখান থেকে চলে গেলাম আমার ও ফায়জার জন্য বরাদ্দ করা রুমে এবং ভাবতে লাগলাম কি করা যায়। এইভাবেই পুরো দিন ও রাত পার হয়ে যায়। আজ শুক্রবার সকাল হতে না হতেই 3 মামি এসে হাজির। বিয়েটা যেহেতু হুট করে এবং ঘরোয়াভাবে হবে তাই মা বাবা, মামা মামি ও 2 কাজিন ছাড়া আর কেউ জানে না। এতে বেশ সুবিধাই হয়েছে আমার জন্য। আমি তখন রুমে ঢুকে আর বের হইনি। এটা ভুল বললে ভুল হবে, কারণ আমাকে রুমে বন্দি করে রেখেছে বড় মামি। মামিকে বোঝানোর অনেক চেষ্টা করেছি এই বিয়ে কিছুতেই করব না, কিন্তু কে শুনে কার কথা, উল্টো আমাকেই বুঝিয়ে গিয়েছে এত বড়লোক বাড়ির বউ হতে কপাল লাগে। সেটা আমি পেয়েও কেন পায়ে ঠেলে দিচ্ছি। নিজের মেয়েকে নিয়েও হা হুতাশ করলেন মেজো মামি। ছোটো মামিও উনাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু উনি কারোর কথা কানে তোলেননি, বরং তাদের ধমক দিয়ে বলেছেন এত বড়লোক পরিবারের সাথে আত্মীয় করার সুযোগ হয়েছে সেটা তিনি কিছুতেই হাতছাড়া করতে চান না। অবশ্য এর পিছনেও ওনার কোনো মতলব আছে। বড় মামি আবার নিজের স্বার্থ ছাড়া কিছু দেখেন না। ব্যাস এইটারই সুযোগ নিয়েছি আমি। বড় মামি দুপুরের খাবার আমার জন্য নিয়ে এসেছিলেন। উনি হয়তো ভেবেছিলেন খাবার খাবো না, কিন্তু ওনাকে অবাক করে দিয়ে 1 নিমিষেই পুরো খাবার শেষ করি এবং তৃপ্তির ঢেকুর তুলে হাত ধুয়ে মামিকে বলি বিয়ের আগে পালিয়ে যাব। আর এতে অন্য কেউ নয় বরং আপনি সাহায্য করবেন। মামি প্রথমে আমার কথা শুনে অবাক হলেও শেষ পর্যন্ত আমার কথা শুনে রাজি হয়ে যান। ওনাকে বলেছি যে মির্জা পরিবারের লোকজন আসার আগেই এখান থেকে চলে যাব। তারা তো আমাদের বাড়ি থেকে 2 জনকে নিজেদের বাড়ির বউ করে নিয়ে যেতে আসবে, কিন্তু এসে যখন একজনকে পাবে তখন কি দ্বিতীয় ছেলেকে খালি হাতে নিয়ে যাবে নাকি? অবশ্যই না। আমাকে যখন খুঁজে পাবে না ঠিক তখনই আপনি কায়দা করে নিজের মেয়েকে মানে রিমিকে নিয়ে যাবেন। তখন তারা আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে আমার বদলে রিমিকে তাদের বাড়ির বউ করে নিয়ে যাবে। ভেবে দেখুন, এতে আপনারও লাভ আর আমারও। বিকেল গড়িয়ে সন্ধ্যা এবং সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এসেছে। আজ সময় একটু জলদি যাচ্ছে। সেই সন্ধ্যা থেকে রুমের মধ্যে পায়চারি করে যাচ্ছি। এখন পর্যন্ত বড় মামির আসার কোনো নামগন্ধ নেই, আর না রুমের দরজা খোলা আছে। ফায়জা কী করছে না করছে সেটাও জানি না। এই দিকে চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা বেজে 35 মিনিট এবং তাদের আসার কথা 9টায়। একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না, রাতে কে বিয়ে করে? আমার ভাবনার মাঝেই বড় মামি হাতে করে একটা কালো রঙের চাদর নিয়ে তাড়াহুড়ো করে রুমে প্রবেশ করেন এবং তাড়া দিয়ে রুম থেকে বের হতে বলে চলে যান। আমিও সুযোগ বুঝে মাথায় চাদর জড়িয়ে মুখ ঢেকে বেরিয়ে গেলাম, কিন্তু বেশি দূর যেতে পারলাম না। তার আগেই ভুলবশত বাবার সামনে পড়ে গেলাম। বাবাকে কিছু বলতে যাব, তখনই বাবা আমার হাতে কিছু টাকা দিয়ে মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, যেখানেই যাবে সাবধানে যেও মামুনি, আমি এদিকটা সামলে নিব। বাবাকে জড়িয়ে ধরলাম। হ্যাঁ, এই মানুষটাই সবথেকে বেশি ভালোবাসে আমাকে। পুরো পৃথিবীও যদি আমার বিপক্ষে যায় তাহলেও আমার বাবা আমার পাশেই থাকবে। শুধুমাত্র এই মানুষটার জন্যই মনে এত সাহস। বাবার থেকে বিদায় নেওয়ার পর ফায়জার রুমে একটু উকি দিলাম, শেষবারের জন্য না হয় একটু দেখা করে যাই। রুমে উকি দিতেই দেখি আমার বোনটা লাল টুকটুকে বিয়ের লেহেঙ্গা পরে নতুন বউ সেজে বসে আছে। রুমে আপাতত কেউ নেই,
এই সুযোগেই ওর রুমে ঢুকে তার সামনে বুকে 2 হাত ভাঁজ করে দাঁড়ালাম। ও আমাকে দেখে চমকে ওঠে। ফায়জা কিছু বলার আগেই আমি তাকে বলি, আমাকে চাস নাকি ওই শালা গুন্ডা ক্রাশকে চাস? আমার বিশ্বাস ছিল ও আমাকেই চাইবে, আর সেটাই হলো। ব্যাস। শয়তানি একটা হাসি দিয়ে ওকে নিয়েই বাড়ির পেছনের দিক দিয়ে দৌড় দিলাম। ফায়জাকে নেওয়ার একটু প্ল্যান ছিল না, কিন্তু যখন দেখলাম ওর বাসকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে, ঠিক তখনই আমার শয়তান মন না মানে ভালো মন বলে, নিজে যেখানে বিয়ে করব না সেখানে ওরেও বিয়ে দিব না। অতঃপর যেই ভাবা সেই কাজ। আমার মা বাবাকে দিয়েছিল না, এখন ঠেলা বুঝুক। মির্জা আব্বাস ওরফে গুন্ডা পরিবার। আপনাদের সাথে বকবক করতে করতে বেশ কয়েকটা পথ চলে এসেছে তারা। রোজা খেয়াল করলো পাশে ফায়জা নেই। চট করে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে ও মা ছোট বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে ছিটিয়ে রাস্তার মাঝে বসে আছে। সামনে গিয়ে রাগী লুক করে দাঁড়াতেই বোন তার ঠোঁট উল্টে বলে উঠল, ও ও ও আপু, বিয়ে করব ওই চকলেট বয়কে। বোনের কথা শুনে কপাল কুঁচকে গেল রোজার। প্রত্যুত্তরে কিছু না বলে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে লাগলো। এইভাবে আর কতক্ষণ রাস্তায় ঘুরবে? সে গায়ের চাদর ঠিক করার সময় দেখে একটা গাড়ি আসছে। ওই গাড়িতে উঠে বাড়ি চলে যা। ফায়জা ছোট বাচ্চাদের মতো ঠোঁট উল্টায়। রোজা হাত নাড়িয়ে গাড়ি থামানোর চেষ্টা করে এবং লিফট চায়, কিন্তু গাড়ি থামে না। এতে বেশ বিরক্ত হয়। পরপর কয়েকবার সাহায্য চাওয়ার পরেও যখন কোনো গাড়ি দাঁড়ায় না, তখন জেদ চেপে বসল। তাকে দেখে কি ডাকাত বা চোর মনে হচ্ছে? একটু লিফটই তো যাচ্ছে, কিন্তু এরা সব কটা ছোট লোক। রোজার আগে গজগজ করতে করতে রাস্তার মাঝখানে এসে একটা প্রাইভেট কারের সামনে দাঁড়ায়। ভেবেছিল তাকে এভাবে সামনে দেখে লোকটা ভয় পেয়ে গাড়ি থামাবে, কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণিত করে দিয়ে গাড়িটা সবেগে ছুটে আসে। চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে ফায়জা আর্তনাদ করে উঠল। তড়িঘড়ি করে 2 হাতে লেহেঙ্গা ধরে সামনে ছুটল। অন্যদিকে রোজার মধ্যে কোনো হেলদোল নেই। সে 2 হাত বুকে ভাঁজ করে শটান হয়ে দাঁড়িয়ে আছে। তার মতে সামনে থেকে ধেয়ে আসা গাড়িটা থামতে বাধ্য। আর যদি এমনটা না হয় তাহলে সে আজ সোজা উপরে চলে যাবে। গাড়িটা যত ছুটে আসছে ততই বুক ধরফর করছে রোজার। সে দেরিতে হলেও বুঝতে পারল এই গাড়ির মালিকের মতিগতি ভালো না, কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। একই সাথে সমস্ত সাহসিকতা গায়েব হয়ে গেল। মুহূর্তেই ভয় পেয়ে 2 হাতে চোখ মুখ ঢেকে চিৎকার করে উঠল রোজা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন এবং পরবর্তী পর্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।